শিমুল বাদ দে না, বিয়ে না করেছে বেঁচে গেছে, বিয়ে মানেই তো হাজার ঘন্টা ঝামেলার মধ্যে পড়া। এই যে এত সুন্দর গান করছে, আমাদের দলে গান গাইছে, ওর তো কিছুটা হলেও রোজগার হচ্ছে, সেই ফান্ডটা ওর জন্য জমানো থাক। তোমরা বুঝতে পারছো, আমি বুঝতে পারছি, কিন্তু পুতুলদি তো বুঝতে পারছে না। ওকে কে বোঝাবে বলো? ও তো চাইছে না। पर शिमूल अगर केउ एहसान करे ओके शादी करबे तो पुतुल दी भी उस शादी में खुश होबे ना। আমার কিন্তু সেটা মনে হয় না, জানো তো শীর্ষা। আমার খুব মনে হয় যে এই সমাজে নিশ্চয়ই এমন কোনো ছেলে আছে যে পুতুল দিকে মাথায় করে রাখবে, যে পুতুল দিকে খুব ভালোবাসবে। জানি না কি হবে, তবে সত্যি যদি এমন হয় না, আমি খুব খুশি হব গো। হ্যাঁ রে শিমুল, তোকে বলেছিলাম না পুতুলদের জন্য স্পেশাল স্কুল আছে, ওর তো এখন নিজস্ব ফান্ড আছে রে, ওকে এরকম একটা স্কুলে ভর্তি করে দে না। হ্যাঁ গো, আমিও সেটাই চাই, ওকে স্কুলে ভর্তি করাতে। আসলে এই কদিন যা যাচ্ছিল মাথায় না কিছুই ছিল না। আজ তো ফ্রি হয়ে যাব। তারপর জানো তো আমার প্রথম কাজ কি হবে? পুতুল দিকে একটা ভালো স্কুলে ভর্তি করানো। আমি জানি শিমুল তোর খারাপ লাগছে, খারাপ তো লাগারই কথা। কোন মেয়ে চায় বলতো সংসার ভেঙে ডিভোর্স দিতে? সবাই কত স্বপ্ন নিয়ে বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে, সেটা কি আর ওরা বোঝে? और हर दिन वो सपना टूट वूट जाता है, और टूटने का आवाज जिसके साथ होता है ना, सिर्फ वही सुनते पाए, और बाकी क्यों सुनते पाए ना। अगर बाकी सब भी सुनते पेतो तो ये बुझते पारतो कि इसमें कितना दर्द छुपा हुआ है। ওই দেখ দেখ, ওই দেখ পরাগরা আসছে। বাবা আসছে দেখো, একা আবার না, সঙ্গে ভাই, ভাইয়ের বউ, আরেকজনকেও নিয়ে আসছে। বারে, তোমরা আমার সাথে আসতে পারো, ওই বা একা আসতে যাবে কেন বলো? ওর ভাই আছে, ভাইয়ের বউ আছে, সবাইকে নিয়ে এসেছে, সবাই তো শুভাকাঙ্ক্ষী। মানতে পারলাম না রে, ডিভোর্স হবে দুটো মানুষের মধ্যে, তারা একই বাড়ি থেকে আসছে, কোথায় একসঙ্গে চলে আসবে, তাহলে প্রসেসটা করে মিটিয়ে নিয়ে বাড়ি চলে যাবে। তা না, ওরা তোর সঙ্গে আসতে পারলো না, তুই একা চলে। আমি নিজেই আসতে চাইনি, আমি বলেছিলাম যে আমি একাই চলে আসতে পারবো। যার সাথে সমস্ত পথ চলা বন্ধ হয়ে গেছে, তার সাথে এইটুকু পথই বা চলতে যাবো কেন বলো? দরকার নেই তো। আর তাছাড়া তোমরা তো ছিলে আমার পাশে। ওই দেখ দাদা, ওই যে গ্যাং অফ ফোর চলে এসছে। আসুক না, আমাদের কি? কি জানি কি উপদেশ দিচ্ছে আবার, এই শৈশব করবে তো ঠিকঠাক করে। পরাগদা, আমি কিন্তু এবার খুব অপ্রস্তুত হয়ে যাচ্ছি বাড়ির লোকের কাছে। বাড়ির লোক এবার বলতে শুরু করেছে, ওরা কিন্তু আর অপেক্ষা করবে না। আরে অপেক্ষা করার কথা আসছে করতে, আজকেই যা হওয়ার সেটা হয়ে যাবে। আর তাছাড়া ও যখন একবার বলে দিয়েছে, তখন আর যাই বলুক না কেন নিজের জায়গা থেকে কিন্তু সরবে। বাবা, তোর তো দেখছি ওর প্রতি বেশ ভালোই উচ্চ ধারণা আছে। এই কি মুশকিল, উচ্চ ধারণা নিচ ধারণার কথা আসছে করতে। ব্যাপারটা বুঝতে পারছিস না? ওর একটা পিছু টান আছে, পিছু টান আছে বলেই কিন্তু ও এই ডিভোর্সটা করে দেখেছিস। শিবু, মন খারাপ করিস না কিন্তু। দুধ, কি যে বলো, কার জন্য মন খারাপ করব? ওই ছেলেটার জন্য, যে কিনা আমাকে মেরে ফেলতে চেয়েছিল। না গো, কোনো মন খারাপই নেই আমার। সত্যি ভাবতে পারিনি যে পরাগটা এত বাজে ছেলে। সব ওই ভাই আর ভাইয়ের বউয়ের কল, বুঝলে সুচরিতা দি? পরাগটা তো নিজের মাথার কোনো বুদ্ধি নেই, অন্য ওকে যা বোঝাবে ও সেটাতেই বুঝবে, অন্যের বুদ্ধিতেও পড়বেই পড়বে, আগাগোড়াই তো দেখছি। বিপাশাদি, আমার না এগুলো এক্সকিউজ মনে হয়। কারোর কথায় এইভাবে নিজের বউকে কেউ মেরে ফেলার চেষ্টা করতে পারে? সে আর যাই হোক, আমার কাছে সে ভালো লোক নয়। তা ঠিকই বলেছিস, বুঝবে যে মেয়ে ঘরে আসছে না, ঠিক বুঝতে পারবে। বুঝুক না বুঝুক তাতে আমার কি বলো তো? আমার না সত্যি এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তবে কে জানে,
ওদের মধ্যে হয়তো ভালো করে বনিবনাও হতে পারে। সবাই তো আর সবার সাথে মানিয়ে নিতে পারে না। প্রিয়া হয়তো ওর সাথে খুব ভালো করে মানিয়ে নেবে, ওরা হয়তো খুব ভালো থাকবে। আমিও সেটাই চাই যে ওরা ভালো থাকুক। জানি না বাবা, শতদ্রু মা এসে ওকে যেভাবে অপমান করে গেল, তারপরেও যদি ওর লজ্জা শরম না থাকে তাহলে কিছু বলার নেই। শোনো, এইসব মেয়েদের আর যাই থাকুক লজ্জা শরম থাকে না। সেটা বুঝতে পারো নি? জাগে শুনে সব কথা বাদ দে। অন্যের ব্যাপার নিয়ে তো আমাদের নাক গলানোর কোনো দরকার নেই। ডিভোর্সটা যখন হয়ে যাচ্ছে তখন আমরা এসব ব্যাপারে কেনই বা নাক গলাতে যাবো? আচ্ছা পরাগদা, আমাকে একটা কথা বলো তো, আমার সঙ্গে যদি তোমার বিয়ে হয়, মানে আমি যদি তোমাদের বাড়িতে আসি, তারপরেও কি ওই একই বাড়িতে ওই মেয়েটা থাকবে? দেখো, অফিসিয়ালি তো আমি ওকে এই বাড়ি থেকে ভাগ করে দিতে পারি না, কারণ সেক্ষেত্রে আমি কিন্তু কেস খেয়ে যাব। তবে হ্যাঁ, ওর নিজের যদি বিবেক থাকে, ও যদি চক্ষু লজ্জা বলে কিছু বিষয় থাকে, তাহলে নিশ্চয়ই ও এই বাড়িতে আর থাকবে না। অ্যাটলিস্ট আমার তো তাই মনে হয়। দেখা যাক কি হয়। আমি কিন্তু ওকে ওই বাড়িতে টলারেট করব না। তুই কেন? কেউই পারবে না ওকে টলারেট করতে। কি আশ্চর্য! দাদার সঙ্গে ওর কোনো সম্পর্ক থাকবে না, আর তোদের দুজনের মধ্যে ও কাটা হয়ে থাকবে, এটা হয়? মেয়েদের জন্য এমন সব আইন হয়েছে না, কোনো মানে হয়? সে আর কি করা যাবে, আইন যখন রয়েছে সে তো আর সংশোধন করা যাবে না। তবে কি বলতো, আমি আর প্রিয়াঙ্কা একসঙ্গে যখন সুখে সংসার করব, সেটা দেখে নিশ্চয়ই ও খুব একটা ভালো লাগবে না, এ ব্যাপারে আমি নিশ্চিত। কিন্তু যাবেটা কোথায়? যাবেটা কোথায়? ওর বাপের বাড়ির লোক তোকে পাত্তা দেয় না। ওকে ঢুকতে দেবে, ওকে থাকতে দেবে, দেবে না। আর বাকি থাকলো এই বিপাশা দিঘা, ওরা তো ঘুরে ঘুরে ফাংশন করে, এদিক ওদিক ফাংশন করে, আর বাড়িতে বসেই 2-3 ঘন্টা আড্ডা মারে। রাত্রিবেলা তো থাকতে দেবে না, কোথাও আশ্রয় পাবে না ও, আমি তোকে বলছি। থাকার মধ্যেই আমাদের বাড়িটা রয়েছে, এই জন্য ওর এত তরপান। আচ্ছা পলাশ, ও যদি আমাদের বাড়িতে থেকে যায় তখন আমরা কি করব? না না বাবা, আমি এটা পারবো না। দাদা দাদা, ও যদি থেকে যায় তুমি আমার উপর একটা দয়া করবে প্লিজ। আমাদেরকে না আলাদা করে দিও, ওপরতলা নিচতলা আলাদা হয়ে যাবে। একটা পাঁচিল তুলে দিও, সিঁড়িঘরের মধ্যে দিয়ে একটা এন্ট্রান্স করে দিও, যাতে আমাকে নিচে নামতে গেলে আর ওর মুখ না দেখতে হয়। আগে সেসব দেখা যাবে পরে, এখন চলো, দেরি হয়ে যাবে। ঠিক আছে, আমরা তাহলে বাইরেই ওয়েট করব। তুমি যেন ভালো খবর নিয়ে এসো। ভালো খবর আনতেই তো যাচ্ছি, কিন্তু দেখো সবটা তো আর আমার হাতে নেই। তার মানে তুমি কি বলতে চাইছো? না মানে দেখো, ও যদি ফাইনালি ওখানে গিয়ে আবার বলে যে আমি আরেকটু সময় চাই ভাবার জন্য, তখন তো আমার কিছু করার থাকবে না। শুধু একটাই কথা বলবো যে তুমি ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন এরকম দুর্বুদ্ধি ওর মাথাতে না আসে। এই পাড়ার বউগুলো এসছে না, ওদেরই তো ভয়, ওরাই তো উস্কাবে। দেখা যাক কি হয়। প্রতীক্ষা, ডেকে নাও। হ্যাঁ চলো দাদা, ডেকে নি, চলো ওদের সবাই। তুমি এখানে দাঁড়িয়ে কি করছো বলো তো? চলো উপরে চলো, দাদা তো চলে এসেছে। এখানে দাঁড়িয়ে থাকলে তো আর ডিভোর্সটা হবে না, তাই না? তোমার কি মনে হচ্ছে সেটা আমি জানি না আমায় কোথায় যেতে হবে কোথায় যেতে হবে না? তা তুমি এখানে কি করছো? তোমার অফিস নেই? বাড়িতে এরকম একটা ঘটনা, আমি তো দাদাকে একা ছাড়তে পারবো না, তাই না? বাড়িতে কি এমন ঘটনা? আর তোমার দাদা ভাই তো একা আসেনি। ভবিষ্যতে তোমার দাদা ভাই যার সাথে থাকবে সেও তো সঙ্গে এসেছে। তাই বলছিলাম তোমাদের কিন্তু না এলেও চলতো। আর যদি বুদ্ধি দেওয়ার ব্যাপার বলো, বুদ্ধি দিতে এসেছো বুঝতে পারছে, কিন্তু সেটা বাড়িতেও দিতে পারতে। দেখো আমার অফিস, আমি যাব কি যাব না সেই নিয়ে তো তোমার মাথা ব্যথা করে লাভ নেই না। ব্যাপারটা তো আমারও, তাই আমারও মাথা ব্যথা। তোমার ব্যাপার? নিশ্চয়ই আমার ব্যাপার। ডিভোর্সটা তো একা তোমার দাদা ভাইয়ের হচ্ছে না, আমারও হচ্ছে। আরে এত কথা বলে তো লাভ নেই, কাজটা সারতে বলো না। সময় হয়ে গেছে, চলো দাদা ভাই ডাকছে। আচ্ছা, আমার তো মনে হয় না যে আমার ডিভোর্সের এত তাড়াতাড়ি কোনো প্রয়োজন ছিল। প্রয়োজন তো ছিল তোমার দাদা ভাইয়ের, তাই না? তাহলে যার প্রয়োজন ডিভোর্সের তাকে এসে বলতে বলো না, তুমি বলছো কেন? শুনলে দাদা ভাই? আমাদের কিন্তু 12টাতে টাইম দেওয়া আছে। হ্যাঁ, অনেক দেরি হয়ে যাচ্ছে। পরাগ, যা করবে একটু ভেবেচিন্তে করো ভাই। কিছুই না, খারাপ লাগছে তাই বললাম। এই তো কটা দিন আগের ব্যাপার, সবাই মিলে একসঙ্গে গেলাম, তোমার বিয়েতে কত আনন্দ করলাম, হই হুল্লোড় করলাম।
আর আজকে কিনা এই কোর্ট চত্বরে দাঁড়িয়ে আছে। খারাপ তো লাগারই কথা। তবে কি জানো তো, কিছু কিছু ভুল আছে যেগুলো করে ফেললে একবার আর সংশোধন করা যায় না। দেখো, খুব ভালো করে ভেবে দেখো পরাগ, এই মেয়েটা আসার পর তোমাদের বাড়িতে যা যা বদল হয়েছে সে বদল কিন্তু এখনো পর্যন্ত কেউ করতে পারেনি। हाँ पराग, तुम ना शिमूल को समझ ही नहीं पाए। खैर छोड़ो, मुझे तो इस बात का बुरा लग रहा है कि तुम ही असली रतन को पहचान ही नहीं पाए और नकली रतन के पीछे भागे। দেখেছো দেখেছো কি সব বলছে? আমি আবারও বলছি, আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে, 12টার মধ্যে পৌঁছানোর কথা। বিপাশা দি, সুচরিতা দি, তোমরা একটু ওয়েট করো, আমার বেশি সময় লাগবে না। ওই তো একটা সাইন করব, এক্ষুনি হয়ে যাবে। আসছি। কোনো কিছুতেই কি আপনাদের একসঙ্গে থাকা সম্ভব নয়? আর একবার ভেবে দেখা যায় না? বলুন। কি হলো, আপনি কাঁদছেন কেন? স্যার আমি পারলাম না স্যার। আমি চেয়েছিলাম স্যার সংসারটা করতে, কিন্তু পারলাম না স্যার। স্যার নিজের হাতে নিজের বিয়েটা কেউ কখনো ভেঙে দিতে চায় স্যার? আপনি বলুন তো। আমি পারলাম। আচ্ছা, আপনাদের প্রবলেমটা কি? প্রবলেমটা কি কোনোভাবেই মেটানো যায় না? আপনারা চেষ্টা করেছেন? ফ্যামিলি কাউন্সেলিং করেছেন? স্যার কোনো কিছুতেই না আর কিছু হবার নয় স্যার। আমি আপনাকে বলি, আসলে আমাদের নেগোশিয়েট করে বিয়েটা হয়েছিল। আমার ওয়াইফের বিয়ের আগের থেকে একজনের সঙ্গে একটা সম্পর্ক ছিল। আমরা তো জানতাম না, কিন্তু মানে সেই সম্পর্কটা এখনো আছে স্যার। স্যার আমাকে কখনো মানুষ বলেই মনে করেনি স্যার। আমাকে নিজের জীবনে গুরুত্বই দিতে চাইনি স্যার কখনো। স্যার আপনি বলুন না, আপনি বলুন, কেউ বিয়ে করে পরে নিজে থেকে এসে নিজের বিয়েটা ভেঙে দিতে চায় স্যার? বিশেষ করে স্যার আমি খুব সাধারণ একজন মানুষ, একজন স্কুল টিচার স্যার। আমার কি বা আছে বলুন? আমি তো সংসারটা করতে চেয়েছি, আমার স্ত্রীকে নিয়ে ভালোবেসে সংসারটা করতে চেয়েছিলাম স্যার। পারলাম না। আপনি সংসারটা চান না? দেখুন, যা হবার সে তো বিয়ের আগে হয়েছে। বিয়ের পর কি নতুন করে আপনি ভাবতে পারতেন না? আর আপনি সব জেনে শুনে একটা ছেলের লাইফটা নষ্ট করলেন কেন? স্যার আমরা তো এখানে মিউচুয়াল ডিভোর্সের জন্য এসেছি, তার মানে আমাদের দুজনের সম্মতিতেই আমরা রাজি হয়েছি মিউচুয়াল ডিভোর্সের জন্য। তারপরে এসব কথা কেন উঠছে? আমি স্যার ওকে অনেক বুঝিয়েছি স্যার, কিন্তু কিছু হয়নি স্যার। আমি ফাইনালি ভেবেছিলাম যে আপনার কাছে নিয়ে এসে যদি আপনার কথা শুনে ও নিজের মতটা পাল্টায়, কিন্তু সেটা হবে না স্যার। ও যেটা ঠিক করবে সেটাই ও করবে স্যার। ওর সিদ্ধান্ত থেকে ও কোনোভাবেই নড়বে না স্যার। স্যার শুনুন, আমার কিন্তু স্যার কোনো আপত্তি নেই। মানে এখনো স্যার ও যদি সম্মান নিয়ে সংসারটা করতে চায়, আমার কিন্তু সত্যি কোনো আপত্তি নেই স্যার। আপনার স্বামী কি বলছেন? উনি তো এখনো রাজি আছেন? স্যার আমাকে মিথ্যে সন্দেহ করে স্যার। আসলে ওর নিজের ঘটনাটাকে জাস্টিফাই করার জন্য আমাকে সন্দেহ করে। ও যে কোনো সময় হয়তো বলতে পারে আমার অন্য মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক আছে।
কিন্তু আপনি বলুন স্যার, আমার যদি সেরকম কোনো সম্পর্ক থাকতো আমি আপনার কাছে এইভাবে আসতে পারতাম, এই কথাগুলো আপনাকে বলতে পারতাম স্যার। আমাদের অ্যাকচুয়ালি বিয়ের পর থেকে না কোনো সম্পর্কই ছিল না স্যার। আর ওই যে ছেলেটার কথা বলছিলাম না, ও কিন্তু আমাদের বাড়িতে আসে। আপনি ইচ্ছে করলে আমাদের পাড়াতে গিয়ে যে কোনো লোককে জিজ্ঞেস করলে তারা বলে দেবে, ও মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে। আমি অনেক সহ্য করেছি স্যার, তারপরেও আমি ভেবেছি স্যার, আমি ভেবেছি ও যদি ফাইনালি আমার সঙ্গে থাকতে চায়, ঠিক আছে আমি মেনে নেব, আমি সবকিছু বানিয়ে নেব। সে সুযোগটা পেলাম না স্যার, আমাকে সেই সুযোগটা দেয়া হলো না। কিন্তু আপনি বলুন তো স্যার, আমার কি অন্যায়, কি ক্ষতি করেছি আমি, কি দোষ করেছি স্যার, আমার অপরাধটা কি স্যার? আপনি বলুন তো, আমার দোষ কি এটাই যে আমি ভালোবেসে ওর সঙ্গে সংসারটা করতে চেয়েছিলাম, এটাই আমার দোষ। উনি যা বলছেন সেটা কি সত্যি? হ্যাঁ, উনি যা বলছেন সব সত্যি। আপনি আবার বলছেন উনি যা বলছেন সেটা সত্যি? বলছি তো স্যার, উনি যা বলছেন সব সত্যি। আপনার ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? না, আমার কোনো অভিযোগ নেই। অভিযোগ যদি নাই থাকে তাহলে একসঙ্গে থাকতে চাইছেন না কেন? ওই যে উনি বললেন আমার চরিত্রে গন্ডগোল আছে, আপনি ধরে নিন সেটাই। আমরা কিছু ধরে নিই না, আপনি যেটা বলবেন সেটা হবে, সেটা আপনাদের কথার ভিত্তিতেই হবে। আপনি তো আমাদের এখানে মিউচুয়াল ডিভোর্সের জন্য ডেকেছিলেন, আর উনিও আমাকে সেই কথা বলেই এখানে এনেছেন, সেই কথা বলেই আমাকে রাজি করিয়েছিলেন। তাহলে আমরা শর্ত ভাঙছি না? হবে না স্যার, হবে না। আমি আপনাকে বললাম না স্যার, আপনি যত চেষ্টাই করুন না কেন, কিছুতেই কিছু হবে না। আপনি বারবার ওকে বোঝান, কিন্তু ও বুঝবে না স্যার। তার তো কারণও আছে না, ওই ছেলেটা আছে, ওই ছেলেটা তো ওকে উস্কানি দিয়ে যাচ্ছে। ফ্যামিলির ব্যাপার স্যার, আর কি বলবো, সব কথা আমি বলতেও পারছি, কিন্তু আমার স্যার খুব কষ্ট হচ্ছে স্যার এখন। ওকে ডিভোর্স দিতে না আমার এখন খুব কষ্ট হচ্ছে স্যার। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, যত যাই ঘটে থাকুক না কেন, আমি কিন্তু ওকে ভালোবেসে ফেলেছিলাম স্যার। আসলে কি জানেন তো, মানুষের ভালোবাসার প্রকাশটা তো আলাদা আলাদা রকমের হয়। আমাদের মধ্যে সুস্থ একটা দাম্পত্য আমি তৈরি করতে চেয়েছিলাম। ভালোবাসা থাকলে তো স্যার দাম্পত্য থাকবেই, আপনি বলুন। কিন্তু আমি তো স্যার জানতাম না যে ওর সঙ্গে অন্য কারো সম্পর্ক আছে। সুস্থ সংসারে একটা দাম্পত্য থাকবে স্যার, সেটাই স্বাভাবিক। সেটাকে স্যার ও অভিযোগ করছে আমার এগেনস্টে। অভিযোগটা কি না, আমি নাকি ডোমেস্টিক ভায়োলেন্স করি। স্যার আপনি বলুন তো, একটা ম্যারিড কাপলের মধ্যে দাম্পত্য থাকবে না? স্যার আমরা তো এখানে মিউচুয়াল ডিভোর্সের জন্য এসেছিলাম, সেটা হবে কি হবে না একটু জানিয়ে দিন, আমার না তাড়া আছে। একটা এত বড় কাজে এসেছেন, আপনার কিসের তাড়া? স্যার ওটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, ওই ব্যাপারটা কি আপনি জানতে চাইতে পারেন? তাহলে স্যার, তাহলে তো আর কিছু করার নেই। মানে ও যখন ফাইনালি চাইছেই না স্যার, তখন তো জোর করে কোনো লাভ নেই। জোর করলে তো স্যার আরো সমস্যাগুলো বেড়ে যাবে। ঠিক আছে তাহলে স্যার একটা কাজ করি, আপনি আমাকে কাগজপত্র দিন, কোথায় সই করতে হবে দিন, আমি সই করে দিচ্ছি। আচ্ছা, আপনার কি একটু কষ্ট হচ্ছে না? আপনার স্বামী এভাবে চোখে জল ফেলছেন,
বলুন, উত্তর দিন। আপনার কি একটুও কষ্ট হচ্ছে না? আপনি কি 6টা মাস দেখতে পারেন না? ওনাকে জিজ্ঞেস করুন উনি 6টা মাস দেখতে চান কিনা। বলুন, উনি তো রাজি আছেন। আপনার কথার উপর ভিত্তি করে 6টা মাস কি দেখা যায় না? না স্যার, মানে বলছিলাম আর দেখে কি লাভ হবে স্যার? আর তো কোনো লাভ নেই। এটা হবার সেটা তো হয়েই গেছে স্যার। ও যখন একবার নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে তখন আপনার কথা শুনে হয়তো সাময়িকভাবে ও না বলবে, কিন্তু সিদ্ধান্তটাও যখন নিয়েছে তখন সেটা আজ বাদে কাল করবে। আমি তোকে জানি। আর কোনো লাভ নেই স্যার, বল। তার থেকে বরং স্যার উনি যেটা চাইছেন সেটাই হোক। স্যার উনি যদি 6 মাস সময় চান, আমারও 6 মাস সময় দিতে কোনো আপত্তি নেই। তাতে যদি ওনারা আমার ওপর একটু অভিযোগ কমে আর কি। জিজ্ঞেস করুন ওনাকে উনি কি চান। না না স্যার, প্লিজ স্যার। স্যার আমি আর কোনো অনুগ্রহ চাই না কারো কাছ থেকে। আমার ভেতরে কষ্টটা হচ্ছিল সেইটা আমি থাকতে না পেরে প্রকাশ করে ফেলেছি স্যার আপনার কাছে। স্যার অনেকটা সময় তো নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের না হয় 6 মাস সময় দিন, না হলে ডিভোর্সটা এখনই হয়ে যাক। এর মাঝামাঝি তো আর কিছু নেই। উনি তো শেষ পর্যন্ত রাজি হলেন, এখন কিন্তু আপনি ব্যাক আউট করছেন। স্যার আমি কেন ব্যাক আউটটা করছি সেটা যদি আমি আপনাকে বলে বোঝাতে পারতাম স্যার। স্যার এর ফলে যে অশান্তিগুলো ঘটবে আমি আর সেগুলো নিতে পারবো না স্যার। আমি জানি আমি কিচ্ছু করব না, অথচ আমাকে ফাঁসিয়ে দেবে। আমি কিচ্ছু করব না, অথচ আমাকে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস দিয়ে দেবে স্যার, জানিয়ে। তারপরে আমার স্কুলে যাবে, আমার স্কুলে গিয়ে আমার হেডমাস্টার মশাই কেউ, এসব তো আগে হয়ে গেছে স্যার, সব করে কোনো লাভ হবে না। তার থেকে যেটা হচ্ছে সেটাই হোক। জোর করে তো কাউকে আটকে রাখা যায় না স্যার, আমি চাই না স্যার।